সেই সুযোগে ইভাকে পেছন থেকে জড়িয়ে ধরল বাহার। ইভা চিৎকার করে উঠল। বাহার বলল, চিৎকার করো না, চিৎকার করলে তোমার খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ইভা তবুও চিৎকার করতেই লাগলো। মোমিন সাহেব ড্রয়িং রুমে বসে আছেন। পাশে বসে আছে শিমুল আর শিমুলের মা নার্গিস বেগম। শিমুল আর নার্গিস বেগম মোমিন সাহেবের কাছে এসেছেন মোমিন সাহেবের মেয়েকে দেখতে। যদিও বা শিমুল মোমিন সাহেবের মেয়েকে আগেই অনেকবার রাস্তায় দেখেছে, কিন্তু বিয়ের আগের রেওয়াজ বলে একটা কথা, তাই ইভাকে দেখতে এসেছে। মোমিন সাহেব শিমুলের মাকে বলল, আমার মেয়েটা একটু অবুঝ, আপনার বাড়িতে গেলে হয়তো আপনাদের অনেক জ্বালা যন্ত্রণা করবে, সবকিছু আপনাদের মেনে নিতে হবে। শিমুলের মা নার্গিস বেগম বলল, সমস্যা নেই, আপনার মেয়ে জ্বালা যন্ত্রণা আমরা সয়ে নেব। তারপর শিমুল ইভাকে বলল, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার যদি আমাকে পছন্দ হয় তাহলে আমি এই বিয়েটা করতে রাজি আছি, আর যদি পছন্দ না হয় তাহলে বিয়েটা করছি না। তারপর ইভা বলল, আমার বাবা যা বলবে তাই হবে, আমি আমার বাবার কথা কখনোই ফেলতে পারবো না। মোমিন সাহেব বলল, আপনার ছেলেকে আমার পছন্দ হয়েছে, এই বিয়েটা তাহলে হচ্ছে। আগামী সপ্তাহে এদের দুজনের বিয়ে হয়ে যাবে, আর বিয়ে সব খরচ আমার, আপনারা কোনো খরচ করতে পারবেন না। নার্গিস বেগম বলল, আপনার মেয়ে আর আমার ছেলে এখন থেকে আপনার, আপনি যা বলবেন তাই হবে, বলেই হাসতে লাগলো। অনেক স্বপ্ন নিয়ে ইভা বাসর ঘরে বউ সেজে বসে আছে, শিমুলের অপেক্ষা করছে। কিন্তু শিমুল এখনো বাসর ঘরে আসেনি। বিয়ের পর সব মেয়েরাই বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন নিয়ে থাকে, ইভা সেই রকম স্বপ্ন নিয়ে বসে আছে। কিছু সময় পর বাসর ঘরে আসলো শিমুলের ছোট বোন রূপালী। রূপালী ইভার কাছে গিয়ে বলল, ভাবি, তোমার বাবার বাড়ি থেকে তোমাকে কি দিয়েছে? আমি শুনেছি তোমার বাবার বাড়ি নাকি অনেক ধনী। রূপালীর মুখে এমন কথা শুনে ইভা কিছুটা অবাক হয়েছিল, কারণ আজ ইভার বাসর রাত না যেতেই দেনা পাওনা নিয়ে কথা শুরু হয়ে গেল। ইভা বলল, আমার বাবার বাড়ি থেকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে আমি খুশি। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবা আমাকে অনেক কিছু দিতে পারবে, আমার যখন মনে হবে আমি নিতে পারবো, আর সব সময় বাবা আমাকে যা চেয়েছি তাই দিয়েছে। রূপালী বলল, এখন তোমার বিয়ে হয়েছে, তোমাকে তো দেবেই, আর শোনো, তোমার বাবার বাড়ি থেকে যা দেবে কিছু অংশের ভাগ কিন্তু তুমি আমাকে দিতে হবে, কারণ আমি তোমার ননদি। এ কথা বলে ইভার গলার দিকে তাকিয়ে বলল, তোমার গলার মালাটা আমার অনেক পছন্দ হয়েছে, মালাটা কি তুমি আমাকে দেবে? আবার বলল, ঠিক আছে, তোমার দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। তারপর রূপালী ইভার গলা থেকে মালাটা খুলে নিয়ে বাসর ঘর থেকে চলে আসলো। ইভা বাসর ঘরে বসে বসে ভাবছে, কেমন পরিবারে বিয়ে করে বউ হয়ে আসলাম, আমাকে বাসর রাতেই তাদের রূপটা দেখিয়ে দিল। কিন্তু শিমুল তখনও বাসর ঘরে আসেনি। এই নিয়ে ইভা আরো বেশি টেনশনে পড়ে গেল। অনেক রাত হয়ে গেছে, সকাল হতে চলেছে। বাসর রাতে শিমুল না আসায় কখন যে ইভার চোখের কোণে ঘুম চলে আসলো, ইভা তারপর বসে বসে ঘুমিয়ে পড়ল। ইভার বাসর মাটি হয়ে গেল। ইভা বাসর রাতের স্বপ্ন নষ্ট হয়ে গেল। পরের দিন সকাল হলে খাবার টেবিলে সবাই বসে আছে। এমন সময় রান্নাঘর থেকে চা নিয়ে আসলো ইভা। ইভা যখন চা নিয়ে চেয়ারে বসতে যাবে, ঠিক তখনই রূপালী বলল, ওই চেয়ারে তুমি বসতে পারবে না, ওই চেয়ারে বসবে আমার স্বামী। স্বামীর কথা বলতেই চলে আসলো বাহার। বাহার রূপালীকে বিয়ে করলেও এই বাড়ির ঘর জামাই, তাই বাহার এই বাড়িতেই থাকতো। শ্বশুর বাড়ির টাকা দিয়ে বাহার তার খরচ চালাতো। বাহার চেয়ারে বসে এক কাপ চা নিয়ে মুখে দিয়ে বলল, এই চা কে বানিয়েছে? অনেক জঘন্য হয়েছে, এমন চা আমি খেতে পারবো না। নার্গিস বেগম বলল, আজ আমি রান্নাঘরে যাইনি, তাই চা বানিয়েছে আমাদের বাড়ির নতুন বউ, যেমন বানিয়েছে তেমনি খেয়ে নাও, বাবার বাড়িতে হয়তো কখনো চা বানায়নি। বাহার বলল, মা, চা ভালো হয়নি, খাবো কি করে? আপনি এক কাজ করুন, আমি যেহেতু এই চা খাবো না, তাহলে শুধু শুধু এক কাপ চা নষ্ট করে লাভ কি? আপনি আপনার বৌমাকে খেতে দিন। এ কথা বলে বাড়ির জামাই বাহার খাবার টেবিল থেকে উঠে চলে গেল। রূপালী ইভাকে বলল, বাবার বাড়ি থেকে এক কাপ চা বানাতে শেখনি, তাহলে কি শিখেছো? সবার ব্যবহার দেখে ইভার খুব অদ্ভুত লাগছে। আমি এ বাড়ির নতুন বউ, আমার সাথে সবাই এমন ব্যবহার করছে, কেউ আমার সাথে ভালো ব্যবহার করছে না, কেউ আমাকে বুঝিয়ে কোনো কথাই বলছে না। কেন করছে তারা আমার সাথে এমন? তারা চাইলে আমাকে বুঝিয়ে বলতে পারতো। নার্গিস বেগম বলল, আমার চা খেতে ইচ্ছে করছে না, আমি চলে যাচ্ছি, তোদের চা খেতে হলে তোরা বসে খেয়ে নে। এই কথা বলেই নার্গিস বেগম চলে গেল। সাথে সাথে রূপালীও চলে গেল। তারপর শিমুল খাবার টেবিলে বসে রইল। ইভা শিমুলকে বলল, এত কিছু হয়ে গেছে এই সংসারে, আপনি কোনো কথা বলছেন না? কাল আমাদের বাসর রাত গিয়েছে, আমাকে একা ঘরে সারা রাত কাটাতে হয়েছে, আপনি কোথায় গিয়েছিলেন? শিমুল বলল, তুমি এ বাড়ির বউ, যতটুকু কাজ তোমার ততটুকুই করো, আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। তারপর শিমুল খাবার টেবিল থেকে উঠে চলে গেল। ইভা ভাবছে, কেমন পরিবারে আসলাম, সবাই আমার সাথে এমন ব্যবহার করছে, আমি আর মেনে নিতে পারছি না। এর কিছু সময় পর রান্নাঘরে কাজ করছিল ইভা। এমন সময় রান্নাঘরে আসলো রূপালীর স্বামী বাহার। রান্নাঘরে এসে এদিক সেদিক তাকিয়ে দেখলো রান্নাঘরে ইভা ছাড়া আর কেউ নেই। সেই সুযোগে ইভাকে পেছন থেকে জড়িয়ে ধরল বাহার।
ইভা চিৎকার করে উঠল। বাহার বলল, চিৎকার করো না, চিৎকার করলে তোমার খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ইভা তবুও চিৎকার করতেই লাগলো। এমন সময় রান্নাঘরে চলে আসলো রূপালী। রূপালীকে দেখে বাহার ইভাকে ছেড়ে দিল। তখন ইভা বাহারের কাছ থেকে ছুটে গিয়ে রূপালীর পাশে দাঁড়িয়ে বলল, তোমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করেছে, তুমি না আসলে আমার সর্বনাশ হয়ে যেত। এমন সময় রূপালী ইভার গালে কষে চর বসিয়ে দিল আর ইভাকে বলতে লাগলো, আমার স্বামীর নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস? আমার স্বামী কোন ধরনের মানুষ তা আমি খুব ভালো করেই জানি। বাহার বলল, আমি রান্নাঘরে এসেছিলাম এক গ্লাস পানি খেতে, কিন্তু ভাবি আমাকে একা পেয়ে জড়িয়ে ধরেছে। আমি বললাম, কি করছেন ভাবি? আমাকে বলল, তোমার ভাই কাল রাতে বাসর ঘরে আসেনি। তারপর ভাবি আমাকে বাসর ঘরে যেতে বলল। আমি তখন রাজি হইনি। ঠিক তখনই ভাবি আমাকে জড়িয়ে ধরেছে। রূপালী বলল, খবরদার, তোকে বলে দিচ্ছি, তুই যদি আমার স্বামীর দিকে হাত বাড়াস তাহলে আমি তোর হাত কেটে ফেলবো, কথাটা মনে রাখিস। তারপর ইভা বলল, সবাই আমার সাথে এমন করে কেন কথা বলছো? আমার সাথে এমন করে একদম ঠিক করছেন না। রূপালী বলল, যা করেছি ঠিক করেছি। এই বলে বাহারকে নিয়ে রূপালী চলে আসলো। ইভা ভাবছে, এই পরিবারের লোকজন কেউ ভালো নয়, শুধু নিজের স্বার্থই বোঝে। পরের দিন ড্রয়িং রুমে বসে আছে শিমুলের মা, পরিবারের সবাই। শিমুল ইভাকে ডাক দিল, ইভা কোথায় তুমি? ইভা শরীরে সেদিন জ্বর ছিল। ইভা বিছানার উপর শুয়েছিল। শরীরের এত জ্বর তবুও সংসারে কাজ করছে। কাজ শেষ করে যখন একটু সুযোগ পেয়েছে, ইভার তখন বিছানায় শুয়েছিল। শিমুলের ডাক শুনে ইভা তখন ঘর থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসার পর শিমুল বলল, এত ডাকার পর তুমি ঘরে বসে কি করো? ইভা বলল, আমার শরীরটা ভালো নেই, আমার শরীরে অনেক জ্বর, তাই আমি একটু শুয়েছিলাম। নার্গিস বেগম বলল, তোমার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনে দাও, আমার ছেলে ব্যবসা করবে। ইভা বলল, আমার বাবা 5 লক্ষ টাকা আপনার ছেলেকে কেন দেবে? আপনার ছেলে পুরুষ মানুষ, শ্বশুর বাড়ির টাকা নিয়ে আপনার ছেলে কেন ব্যবসা করতে হবে? আপনার ছেলে তো অন্য কাজ করে চলতে পারে, ব্যবসা করার কি প্রয়োজন আছে? শিমুল বলল, আমি চাই বড় বিজনেসম্যান হতে, তাই তোর বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনে দিবি। রূপালী বলল, তোমার স্বামীর ভালোর জন্য তুমি এইটুকু করতে পারবে না? এইটুক তো তোমাকে করতেই হবে। ইভা বলল, ঠিক আছে, আমি আমার বাবাকে বলে দেখব। এই বলে ড্রয়িং রুম থেকে চলে আসলো। আর রূপালী শিমুলকে বলল, 5 লক্ষ টাকা যদি বাবার বাড়ি থেকে আসে, তুমি আমার স্বামীকে 2 লক্ষ টাকা দেবে। আমার স্বামী 2 লক্ষ টাকা দিয়ে কিছু একটা করবে। শিমুল বলল, তুই ভাবিস না, 5 লক্ষ টাকা দিলে তোর স্বামীকে আমি 2 লক্ষ টাকা দিয়ে দেব। ইভা ঘরের ভেতর গিয়ে বিছানার উপর থেকে মোবাইল ফোন হাতে নিয়ে তার বাবা মোমিন সাহেবকে ফোন করলো। মোমিন সাহেব তখন ড্রয়িং রুমে বসে পুলিশ অফিসার জামাল সাহেবের সাথে কথা বলছিল। মোমিন সাহেব ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ মা বল। ইভার ফোন রিসিভ করে মোমিন সাহেব বুঝতে পারলো ইভার কিছু একটা হয়েছে। মোমিন সাহেব ইভাকে বলল, কি হয়েছে? তোর কোনো সমস্যা হয়েছে নাকি? বাবার কথা শুনে ইভা বলল, বাবা, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে খুব খারাপ আচরণ করছে। তারা আজ আমাকে বলেছে তোমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আমি যেন আমার শাশুড়ির হাতে দেই। মোমিন সাহেব বলল, কি বলছিস তুই? তোর সাথে এমন আচরণ করছে? তারপর ইভা বলল, শুধু তাই নয় বাবা, আমার স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না। আমার স্বামী বাসর রাতে আমার কাছে আসেনি, সারা রাত আমাকে একা রেখেছে, আমার সাথে খুব বাজে কাজ করেছে। মোমেন সাহেব বলল, তুই চিন্তা করিস না, আমি এর একটা ব্যবস্থা নিচ্ছি। এই বলে ফোন কেটে দিল। তারপর পাশে বসে থাকা পুলিশ অফিসার জামাল বলল, আপনার মেয়ের কি হয়েছে? এই তো 2 দিন আগে আপনার মেয়ের বিয়ে হলো। মোমেন সাহেব বলল, আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে 5 লক্ষ টাকা দাবি করছে, আর যদি 5 লক্ষ টাকা দেয়া না হয় তাহলে আমার মেয়ের সাথে তারা খুব অন্যায় করে ফেলবে। পুলিশ অফিসার জামাল বলল, আপনি ভুল করে ফেলেছেন, বিয়ের আগে ভালো করে খবর নেওয়া দরকার ছিল, ছেলের পরিবারটা কেমন, তবে এই নিয়ে চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। দরজায় কলিং বেল বেজে উঠল। দরজার কলিং বেলের আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসলো শিমুলের বোন রূপালী। রূপালী দরজা খুলে দিয়ে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে মোমেন সাহেব, সাথে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসার জামাল। পুলিশকে দেখে রূপালী ভয় পেয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। পুলিশ অফিসার জামাল আর মোমেন সাহেব ঘরের ভেতর ঢুকে পড়ল। ইভা তখন ইভার রুম থেকে বাবার শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে শিমুল, রূপালী, রূপালীর স্বামী বাহার মজুমদার, নার্গিস বেগম সবাই দাঁড়িয়ে ছিল। ইভা বাবাকে দেখে বলল, বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না, আমি এখানে থাকলে ওরা আমাকে মেরেই ফেলবে। পুলিশ অফিসার জামাল বলল, হ্যাঁ, আপনাকে আমরা নিয়ে যাব, আর এদেরকেও আমরা জেলখানায় বন্দি করে রাখবো। বধূ নির্যাতনের অভিযোগে এদেরকে আমি থানায় নিয়ে যাব। শিমুল বলল, আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে এমনটা করব না। আমি ভেবেছিলাম তোমার বাবার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি যদি তোমাকে দিয়ে কিছু টাকা পয়সা আনাতে পারি তাহলে আমি কিছু একটা করতে পারবো। নার্গিস বেগম বলল, আমার ছেলে ঠিকই বলেছে, আমরা তোমার সাথে আর এমনটা করব না, এবারের মতো আমাকে মাফ করে দাও। মোমেন সাহেব বলল, অনেক স্বপ্ন নিয়ে আমি আমার মেয়েকে আপনার বাড়িতে বউ করে পাঠিয়েছি, আমার মেয়েটা ছোট একটা মানুষ, তার সাথে আপনারা যদি এমন করেন তাহলে কেমন হবে আপনি বলুন। নার্গিস বেগম বলল, আমি আর আপনার মেয়ের সাথে খারাপ
খারাপ আচরণ করব না। আপনার মেয়েকে আমি আমার মেয়ের মতোই রাখবো। আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাবেন না, আর আমরা জেলখানায়ও যেতে চাই না। মোমেন সাহেব বলল, ঠিক আছে, এবারের মতো আপনাকে ছেড়ে দিলাম। যদি আর কখনো এমন হয় তাহলে কিন্তু পরের বার ছাড়বো না। পুলিশ অফিসার জামাল বলল, মনে রাখবেন, আমি সবসময় নজরে নজরে রাখবো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।